স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন খালেদা জিয়া সহ 15 বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। আদালতে বিচারাধীন 40 লাখের বেশি মামলা। সংসদে আইনমন্ত্রী 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেবে সরকার। গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা 11 দলের। বিরোধীদের ফ্যাসিবাদের ট্যাগ না দেওয়ার আহ্বান। এবং হামে আরও 8 শিশু মৃত্যু। নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি 811, হামে শনাক্ত 92 জন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক তুলে দেন তিনি। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়। যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন সার্বভৌম এই প্রিয় বাংলাদেশ, মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সেই সকল আহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সম্মান। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই সাহসী ভূমিকা এখনো বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষের জন্য প্রেরণার উৎস। 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এভাবে দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে 40,41,924টি মামলা বিচারাধীন। দেশের 22,000-এর বেশি আইনজীবীদের আহ্বানে বার কাউন্সিল নির্বাচন স্থগিত হয়েছে বলে জানান আইনমন্ত্রী। জাতীয় সংসদে প্রশ্নের জবাবে এসব কথা তুলে ধরেন তিনি। আর টাইম ম্যাগাজিনের বিশ্বের সেরা 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসায় সংসদে তাকে অভিনন্দন জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। নিউ ইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিনের বিশ্ব সেরা 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হয় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদ। সংসদে বক্তব্য দিতে গিয়ে গৌরবময়ী অর্জনের কথা দেশবাসীকে অবহিত করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। গতকালকে টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা 100 ব্যক্তিত্বের মধ্যে আমাদের মাননীয় নেতা, আজকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। আমি তার জন্য আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এদিকে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের আমলে রাজনৈতিক উদ্দেশ্য দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার সচেতন। এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অধস্তন আদালতে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 40,41,924টি মামলা বিচারাধীন বলেও জানান তিনি। বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি জানেন।
তারা স্বকীয়ভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন। মাননীয় স্পিকার, আলাদা প্রশ্নের জবাবে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের কর্মপরিকল্পনা তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। টেবিলে উত্থাপিত এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি দপ্তরে জনবল সংকট কাটাতে 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী বিশেষ রোডম্যাপ তৈরি করা হয়েছে। দিনের কার্যসূচিভুক্ত রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে এদিকে সংসদে বক্তব্য দিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রবিন ফারহানা বলেন, সরাইল উপজেলার 9টি ইউনিয়নে 3.5 লাখ মানুষের জন্য 50,000 একমাত্র হাসপাতালটি এখন রুগ্নদশা। সেখানে চিকিৎসক, কর্মচারী, ঔষধ এবং আধুনিক যন্ত্রপাতি চরম সংকট বলে জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার 9টি ইউনিয়নে প্রায় 3.5 লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র 50 শয্যা বিশিষ্ট, এবং সেই হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো, কারণ এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ওষুধ, অত্যাধুনিক যন্ত্রপাতি, এই সকল কিছুর সংকট বিদ্যমান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান জাতীয় সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সকালে বরিশাল নগরীর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় শেষে এ কথা বলেন তিনি। অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে স্পিকার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব। যখনই দেশে স্বৈরাচার এসেছে তখনই ছাত্র যুবকরা, সাধারণ মানুষ রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। গণতন্ত্রের প্রতি মানুষের ঐকান্তিক আগ্রহই দেশকে সামনে এগিয়ে নেবে বলে আশাবাদের কথা জানান স্পিকার। গণতন্ত্রের মাধ্যমেই আমাদের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। বর্তমানে একটি অত্যন্ত সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। সংসদের সবেমাত্র কাজ শুরু। এই সংসদ আশা করি বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। 16 বছরের স্বৈর শাসনের পর ছাত্র জনতা, ছাত্রদের অভিভাবকরা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে ধারাবাহিক কর্মসূচি দিয়েছে বিরোধী দল। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নতুন কর্মসূচি নির্ধারণ করেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত টানা কর্মসূচি চলবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের গণরায় বাস্তবায়ন না করে ইউটার্ন নিয়েছে সরকার। বিরোধী দলকে ফ্যাসিবাদের ট্যাগ দেয়া হলে সরকারের পরিণতি জুলাইয়ের চেয়ে খারাপ হবে বলেও জানান জামায়াতের শীর্ষ নেতা। এ বিষয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে চলমান আন্দোলন পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের অন্যান্য শীর্ষ নেতারাও। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেয় 11 দলীয় ঐক্যের নেতারা। গণভোট বাস্তবায়ন ও চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে 18 থেকে আগামী 2রা মে পর্যন্ত 18 এপ্রিল থেকে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে জেলায় জেলায় এবং বিভাগে বিভাগে। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে 11 দলের উদ্যোগে সেই বিভাগের অধীন সমস্ত জেলার 11 দলের যৌথ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সদরগুলোতে এই 2রা মের পর থেকে। জ্বালানি সংকট, হাম চিকিৎসা ও ব্যাংক খাতে সরকারের ব্যর্থতা নিয়েও কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা। শহরে গাড়ি চলাচল কমে আসছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তেল পাচ্ছেন না। ইভেন পার্লামেন্টে জাতীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন যে ঘন্টার পর ঘন্টা আমিও নিজে তেল নিতে পারি না। সামনে বড় মৌসুম, সার সংকট, হাম পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় 1.5 লক্ষের মতো হামের রোগী সংকটপূর্ণ অবস্থায় বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছেন। বিরোধী দল বিভাগীয় ও রাজধানীতে মহাসমাবেশের ডাক দিতে পারে বলেও জানান সেক্রেটারি জেনারেল। রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু পরিস্থিতি উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2টি শিশুর হামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 811 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 92 শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 11 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 145 জন। রাজশাহী মেডিকেলের তথ্য অনুযায়ী এই পর্যন্ত হামে মৃত্যু হয়েছে 51 জনের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 18 জনে। সংক্রমণ বাড়লেও সরকারি হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা। শীত তো পাই নাই, তারপরে এত ধুলা বালি মানে ময়লা, যার জন্য মানে আরো বাচ্চা অসুস্থ হয়ে যাইতে আছে। 3 রাত শেষ হয়েছে, আজকে 4 দিনে পড়ছে, কিন্তু আমার বাচ্চা আমি সুস্থ দেখি না। এখানে এসে চিকিৎসা মানে ওরকম ভাবে চিকিৎসা ঠিক করে পাওয়া যায় না, আরো অনেক গ্যাদারিং। চিকিৎসকরা বলছেন হঠাৎ করে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ছেন তারা। 1000 বেডের হাসপাতাল হলো, এখানে রোগী থাকে সবসময় 2000 প্লাস। তো এত জনবসতি পূর্ণ বা এত ঘনবসতির একটা মেডিকেল কলেজে আসলে হামের রোগীকে আইসোলেট করে রাখা এবং এর বিস্তার রোধ করাটাই একটা বড় চ্যালেঞ্জ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও 19 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 721 জনে। 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সব মিলিয়ে 75 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাম হবে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নাই, তবে সেটা যেহেতু এখন মহামারী আকার রূপ নিয়েছে, এটা মাথায় প্রথমে আনতে হবে যে এটা হাম হতে পারে। নেত্রকোনায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা 218 জন। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন 21 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 33 জন। সিরাজগঞ্জ জেলায় গেল 24 ঘন্টায় নতুন করে 8 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। হামের প্রকোপ থেকে রক্ষা পেতে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবনে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আজ থেকে তা কমতে থাকবে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। তবে চলতি মাসে আরও 2টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে বলেও জানায় আবহাওয়া দপ্তর। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের আরও একটি রিপোর্ট। গ্রীষ্মের তপ্ত প্রকৃতিতে বেগুনি জারুলের বুনো সৌন্দর্য, গাছের ডাল জুড়ে ভারতীয় উপমহাদেশের নিজস্ব বৃক্ষ জারুল ফুলের বাতাসে দোল খাওয়া সৌন্দর্য আন্দোলিত করে যে কারো হৃদয়। ইট পাথর আর কোলাহলের নগরীতে যেন সব ক্লান্তি ভুলিয়ে দিতেই ফোটে কৃষ্ণচূড়া। নগরীর রুক্ষ প্রকৃতিতে যেন জীবনের স্পন্দন, ডালে ডালে সবুজ পাতাদের সরব উপস্থিতি, এসবই রুক্ষ প্রকৃতির অনবদ্য কাব্য। এদিকে গরমে ক্লান্ত প্রতীকের গাছের নিচে ঘুমিয়ে পড়া কিংবা গাছের ছায়ায় একটু জিরিয়ে নেয়া। দিন যত যাচ্ছে গরম বাড়তেছে, বয়স্ক মানুষ আমাদের তো শরীরে ক্ষতি হচ্ছে। আগে তো গরম ছিল না, এখন গরম তাপটা একটু বেশি। গরমের কারণে অনেক হামের হচ্ছে, তারপরে ঘামাচি থেকে অনেকে রোগ বিছড়ি হচ্ছে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবনে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের কয়েকটি অঞ্চলে চলমান তাপপ্রবাহ কমে যাবে বলে জানায় তারা। এপ্রিল মাস হচ্ছিল আমাদের সবচেয়ে গরমকাল এবং হচ্ছে যে কালবৈশাখীর সিজন, সেই সাথে সাথে তো আমরাও এই বছর অন্য বছরের মতোই দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও কালবৈশাখী হচ্ছে। চলমান হিটওয়েভটি প্রশমিত হতে পারে। এপ্রিল মাসে সূর্যের অবস্থান বাংলাদেশের কাছাকাছি থাকায় সূর্যরশ্মি সরাসরি পড়ে এবং তার তীব্রতা বেশি থাকে। এর সঙ্গে সাগরের উত্তপ্ত অবস্থা ও বাতাসের জলীয় বাষ্পের আধিক্য মিলিয়ে গরমের অনুভূতি আরও বাড়িয়ে দেয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জেরা শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 22 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষীর জেরা শেষ হয়। আর যশোরের চৌগাছায় 2 ছাত্র শিবির নেতাকে গুলি করে আহত করার ঘটনায় মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য 20 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আমিনবাজার ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে বজ্র থেকে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ চলাচলকারীরা। অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে এসব ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। পরিবেশবিদদের দাবি, ভাগাড় থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে মিথেন গ্যাস। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ভাগাড়ের কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় বিজন কুমারের 2 পর্ব প্রতিবেদনের আজ থাকছে প্রথম কিস্তি। এক পলকে মনে হতে পারে এটি যেন রাঙামাটির পাহাড়, কিন্তু না, বিশাল বর্জ্যের স্তূপ এটি। আশ্চর্যের বিষয়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফেলা হচ্ছে টন কে টন বর্জ্য। এই দৃশ্য আমিনবাজার ডাম্পিং গ্রাউন্ডের। প্রায় 2 দশক এই স্থানে বর্জ্য ফেলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সময়ের সঙ্গে বর্জ্যের পরিমাণ বেড়ে এই ভাগাড় পরিণত হয়েছে ময়লার পাহাড়ে, যা গলার কাটা স্থানীয়দের কাছে। এখানে সাধারণ মানুষ এই রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে পারে, অনেক অসুবিধা হয়ে যায়। যে গন্ধটা লাগে এই গন্ধ সহজে যায় না, গন্ধ খুব খারাপ, কি করার। 2007 সাল থেকে এই ডাম্পিং গ্রাউন্ডে শুরু হয় বর্জ্য ফেলা। বর্তমানে মূল স্থানটি ছাড়াও রাস্তার পাশেও ফেলা হচ্ছে ময়লা। সব মিলিয়ে গ্রাউন্ডের আশপাশের এলাকাগুলো হয়ে উঠেছে দুর্গন্ধের আতুরঘর। এলাকায় যা আমরা ঠিকঠাক মতো চলাফেরা করতে পারি না, দুর্গন্ধ ছড়ায়, রাস্তার মধ্যে ময়লা হালায়, 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়। অনেকের অভিযোগ, এই ময়লাগুলোর কারণে দূষিত হচ্ছে মাটি আর বায়ু, নদীও পাচ্ছে না রক্ষা। আমাদের মাটিটা দূষণ হয়, পাশে নদী আছে, নদীর পানি বিষাক্ত হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগে শুনছিলাম যে ময়লা থেকে এখান থেকে কারেন্ট তৈরি করবে, যদি উৎপাদন বিদ্যুৎ হয় তাহলে তো আমাকে সবার লেগেই ভালো। সিটি কর্পোরেশনের তথ্য মতে এই গ্রাউন্ডে প্রতিদিন প্রায় 4,500 মেট্রিক টন ময়লা ফেলা হয়। স্তূপের উচ্চতা বর্তমানে প্রায় 90 ফুট। পরিবেশবিদদের দাবি, 2017 সালেই শেষ হয়েছে এই ডাম্পিং প্ল্যানের মেয়াদ। এত পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ অধিদপ্তর সেখানে ছাড়পত্র দেওয়ার মতো কোনো সুযোগ নাই। 2017 সাল বা 18 সালের পর থেকে এই ডাম্পিং সাইটের আর কোনো ছাড়পত্রের বৈধতা আর নাই। ভাগাড়ে পোড়ানো বর্জ্য থেকে ছড়াচ্ছে মিথেন গ্যাস, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে বলেও জানান তিনি। মাইক্রোবিয়াল এয়ার পলিউশন হচ্ছে, জীবাণুগুলো বাতাসে যাচ্ছে এবং সেই বর্জ্য পড়িয়ে দেওয়ার কারণে আশেপাশে বায়ু দূষণ হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ময়লার ভাগাড়ের কারণে মশা ও মাছির প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, যা তৈরি করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। এই ভাগাড় বা ডাম্পিং গ্রাউন্ডে নানা জাতীয় আবর্জনা ফেলা হয়। এই আবর্জনাগুলো কিন্তু আমাদের বহুমুখী ক্ষতি করে, যেহেতু এগুলো খোলা, ক্ষতিকর পোকামাকড় পরিবেশের অন্যান্য জায়গায় যখন বসে এগুলো কিন্তু ছড়িয়ে যায়, ফলে সংক্রামক ব্যাধি বা রোগগুলো ছড়ায়। বিগত সরকারের শাসনামলে এই ডাম্পিং গ্রাউন্ড থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছিল। এখন দেশে নতুন সরকার কি বিদ্যুৎ উৎপাদন করবে নাকি ভিন্ন কিছু ভাবছে, জানাবো পরের পর্বে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। শিগগিরই জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্তের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য সচিবের সঙ্গে বৈঠক শেষে একথা জানান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং ক্যাবেল অপারেটরদের সংগঠন কোয়াবের নেতারা। তারা বলেন, বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। বলেন, সম্প্রচার নীতিমালায় কিছু ভাষাগত পরিবর্তন করা হচ্ছে। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের সঙ্গে গণ অভ্যুত্থানের ইতিহাস সংযোজন করা হবে। এছাড়া বেসরকারি টেলিভিশনগুলোকে পে চ্যানেলে রূপান্তর নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেন, ডিজিটাইজেশন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি জানা যাবে। সরাসরি গ্রাহকদের কাছ থেকে আয় পাবে টেলিভিশন, সঙ্গে বিপুল রাজস্ব আয় করবে সরকার। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত হল দিনব্যাপী বিনামূল্যে চক্ষু মেডিকেল ক্যাম্প। বাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এই মানবিক সেবা কার্যক্রমের আয়োজন করে। খাগড়াছড়ি প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
দুস্থ অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিতে বৃহস্পতিবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা যজ্ঞছলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন। ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দল, চট্টগ্রাম থেকে আগত শিশু বিশেষজ্ঞ এবং সিন্দুকছড়ি জোন সদর দপ্তরের মেডিকেল অফিসারের নেতৃত্বে একদল চিকিৎসক সেবা প্রদান করেন। স্থানীয় অপারেশনের রোগীগুলোকে আইডেন্টিফাই করে ওদেরকে বিনামূল্যে ওদেরকে অপারেশনের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করে। সিন্দুকছড়ি জোন এখানে সহযোগিতা করছে পুরোদমে, হায়ার করে ওনারা এসেছেন সহযোগিতা করার জন্য। দিনব্যাপী এই আয়োজনে প্রায় ১৫০০ পাহাড়ি বাঙালি রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং চক্ষু রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়। এছাড়া বিশেষ উদ্যোগ হিসেবে লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় সুবিধাবঞ্চিত মানুষদের সাথে এবং সেনাবাহিনীর সহযোগিতা আমরা যে চিকিৎসাটা দিতে পারতেছি, কৃতজ্ঞতা বোধ করতেছি। দুর্গম এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষকে উন্নত চিকিৎসা সেবা দিতেই এই আয়োজন বলে জানান এই চিকিৎসক। লায়ন্স হসপিটাল চট্টগ্রামের সাথে এবার সমন্বয় করে আমরা একটি চক্ষু শিবির এবং ফ্রিতে প্রায় ১০০ রোগীর ছানি অপারেশন করার একটি ব্যবস্থা করেছি। পাহাড়ের অসহায় দরিদ্র রোগীদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে পেরে সন্তোষ জানান এই সেনা কর্মকর্তা। আমরা সবসময় মেডিকেল ক্যাম্পেইন করে থাকি বিভিন্ন এলাকায়, বাট আজকের এটা একটু বড় পরিসরে হচ্ছে এবং বিশেষ করে পাহাড়ের যারা সুবিধাবঞ্চিত চোখের পেশেন্ট আছে, বয়স্ক পেশেন্ট আছে, তাদের এই অপারেশনটা আমরা বিনামূল্যে করার একটা ব্যবস্থা করেছি। এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দ ঘন পরিবেশ উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। রাজধানীর গুলশানে স্কুল ক্যাম্পাসে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীরা অংশ নেয়। অনুষ্ঠানে গান, কবিতা, আবৃত্তি, নৃত্য, ফ্যাশন শো, যেমন খুশি তেমন সাজো ও নাটক পরিবেশনা করে ক্ষুদে শিক্ষার্থীরা। উদ্বোধনী বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল মিস লরি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করেন। We all celebrate the occasion of the harvest, and which is why the farmers in the Mughal times were able to pay their taxes to the leader. And I hope you all enjoy their performances, and this is all I'm going to say. Thank you and welcome. এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজে দখলদারিত্ব অব্যাহত রাখার কথা জানায় দেশটি। এমন পরিস্থিতিতে এই প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইরানকে আহ্বান জানিয়েছেন চীন। এদিকে যুদ্ধবিরতির জন্য বৈঠকে বসেছেন ইসরায়েল ও লেবানন। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব ইরানি জনগণের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজে ইরানি দখলদারিত্ব অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মোস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই। যেসব দেশ ও প্রতিষ্ঠান ইরানের জ্বালানি তেল কিনবে তাদের উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশে নজিরবিহীন মানবিক উদ্যোগ দেখাচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইরানি নাগরিকদের সহায়তায় অনেক কাশ্মীরি নিজেদের মূল্যবান সম্পদ দান করছেন। এর মধ্যে স্বর্ণালঙ্কারও রয়েছে। মাটির ব্যাংকে জমানো অর্থও দিয়ে দিচ্ছেন তারা। ইতোমধ্যে সংগৃহীত সহায়তার পরিমাণ ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে। দখলদার ইসরায়েল ও লেবানন বৈঠকে বসেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধরত দুই পক্ষের বৈঠক মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেলেন খালেদা জিয়া সহ 15 বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান।
আদালতে বিচারাধীন 40 লাখের বেশি মামলা, সংসদে আইনমন্ত্রী 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেবে সরকার। গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা 11 দলের, বিরোধীদের ফ্যাসিবাদের ট্যাগ না দেওয়ার আহ্বান। এবং হামে আরও 8 শিশুর মৃত্যু, নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি 811, হামে শনাক্ত 92 জন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।